হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নবম শ্রেণীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আলোচনা করব ফরাসি অসিয়া রেজিম বা পূর্বতন সমাজ বলতে কি বোঝো বা কি বোঝায়, অর্থাৎ পূর্বতন সমাজ বা অসিয়া রেজিম এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথমত আমরা জানবো যে এই যে অসিয়া রেজিম রয়েছে বা পূর্বতন সমাজ, এই পূর্বতন সমাজ বলতে কি বোঝায় বা কি বোঝানো হচ্ছে। বিশেষত এক্ষেত্রে বলা যায় যে দেখো যে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশে যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল সেটাই সাধারণভাবে কি অসিয়া রেজিম বা পূর্বতন সমাজ নামে কিন্তু যে পরিচিত, বা এটাকেই হচ্ছে অসিয়া রেজিম বা পূর্বতন সমাজ কিন্তু বলে থাকে। তাহলে ফরাসি বিপ্লবের আগে বা পূর্বে অর্থাৎ আগে ফ্রান্সের যে সমাজ ছিল এবং যে শাসন ব্যবস্থা ছিল, এক কথায় সেটাকেই কিন্তু অসিয়া রেজিম বা পূর্বতন সমাজ বলতে কিন্তু বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি এবার হচ্ছে এই যে পূর্বতন সমাজ রয়েছে বা অসিয়া রেজিম রয়েছে, এর কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি বৈশিষ্ট্য রয়েছে দেখো, প্রথম বৈশিষ্ট্য রয়েছে যে স্বৈরাচারী রাজতন্ত্র। এখানে বলছে জনপ্রতিনিধিত্বমূলক সভা বা স্টেটস জেনারেলকে অস্বীকার করে ফরাসি সম্রাটগণ কি করেন, ফ্রান্সে স্বৈরাচারী কিন্তু যে শাসন চালাতেন। যেমন কি পঞ্চদশ লুই কি বলতেন, আমি রাষ্ট্র। তাহলে অসিয়া রেজিম বা পূর্বতন সমাজ বলতে কি বোঝানো হচ্ছে, ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের যে সমাজ ছিল বা এবং ফ্রান্সের সমাজ এবং যে শাসন ব্যবস্থা সেটাকে এক কথায় কিন্তু অসিয়া রেজিম বা পূর্বতন সমাজ কিন্তু বলতে বোঝানো হচ্ছে। আরও বিভিন্নভাবে বলা যায় যে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে অর্থাৎ আগে ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশে একটা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ব্যবস্থাটা প্রচলিত ছিল সেটাকেই সাধারণভাবে কিন্তু যে অসিয়া রেজিম বা পূর্বতন সমাজ বলছে। এবার এই অসিয়া রেজিমের কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্র। দ্বিতীয় বৈশিষ্ট্য কি হচ্ছে, দৈব রাজতন্ত্র। দৈব রাজতন্ত্র বলতে কি বোঝানো হচ্ছে, দেখো এক্ষেত্রে বলেছে ফ্রান্সের সম্রাটগণ নিজেদেরকে দেবতার প্রতিনিধি বলে প্রচার করতে এবং তারা দৈব রাজতন্ত্রে কিন্তু বিশ্বাসী ছিলেন। ফরাসি জনগণের দৈব রাজতন্ত্রের প্রতি কিন্তু যে তারা আর কি বিশ্বাসী ছিলেন। তাহলে কি দৈব রাজতন্ত্র কি, যেখানে আর কি রাজা নিজেদের কি করতো, দেবতার প্রতিনিধি বলে যেখানে মনে করতো, সেটাকেই দৈব রাজতন্ত্র কিন্তু বলা হচ্ছে। দৈব রাজতন্ত্র বলতে কি বোঝানো হচ্ছে, যেখানে রাজা বা কোনো সম্রাট কি হচ্ছে, নিজেদেরকে দেবতার প্রতিনিধি বলে মনে করছে, সেটাকেই আমরা দৈব রাজতন্ত্র বলছি। এবং এই যে তারা কি করতো, ফরাসি জনগণের নিকট জবাবদিহি করতে কিন্তু বাধ্য ছিলেন না। অর্থাৎ এই যে ফ্রান্সের যে সম্রাটগণরা ছিলেন, তারা যে ফরাসি জনগণের কাছে যে বিভিন্ন জবাব দিবেন সেটার জন্য কিন্তু তারা বাধ্য আর কি ছিলেন না। এছাড়াও কিন্তু এই পূর্বতন সমাজের কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে দেখো, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে শ্রেণী বিভক্ত সমাজ। শ্রেণী বিভক্ত সমাজের মধ্যে কি বলা যায়, এই যে প্রাক বিপ্লবের পর্বে কি হচ্ছে, ফরাসি সমাজ কিন্তু দুইটি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রাক বিপ্লবের পর্বটা যে রয়েছে, এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এই যে মানে সমাজটা রয়েছে ফরাসি সমাজ, এটা কিন্তু দুটি শ্রেণীতে মূলত বিভক্ত ছিল। কি কি শ্রেণী রয়েছে সেই দুটি শ্রেণী দেখো, একটা শ্রেণী হচ্ছে সুবিধাভোগী শ্রেণী এবং আরেকটা শ্রেণী হচ্ছে সুবিধাহীন শ্রেণী। অর্থাৎ একটা শ্রেণী রয়েছে যেই শ্রেণীতে কি হচ্ছে, সকলেই বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলো ভোগ করছে। আরেকটা শ্রেণী রয়েছে যারা কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আর কি হীন ছিল, অর্থাৎ তারা কোনো রকমের সুযোগ সুবিধাগুলি কিন্তু ভোগ করতো না। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে আমরা দেখবো যে সুবিধাভোগী শ্রেণীর মধ্যে কি রয়েছে। দেখো রয়েছে হচ্ছে যে বলেছে যাজক অভিজাত সম্প্রদায় মোট 5 জনের মাত্র 3% আর কি এটা বলছে দেখো, যাজক ও অভিজাত সম্প্রদায় মোট জনগণের মাত্র 3% হয়েও ফরাসি সমাজ ও রাষ্ট্রে সকল সুযোগ সুবিধা কিন্তু তারা কিন্তু ভোগ করত এবং এরা ছিল হচ্ছে যে সুবিধাভোগী শ্রেণী। তাহলে কি বললাম, এই প্রাক বিপ্লবের যে পর্বটা রয়েছে, এখানে কি হচ্ছে, এই ফরাসি সমাজ মূলত দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। একটা হচ্ছে সুবিধাভোগী শ্রেণী এবং একটা হচ্ছে সুবিধাহীন শ্রেণী। তাহলে সুবিধাভোগী শ্রেণীর মধ্যে কারা অবস্থান
করছে? যাজক এবং অভিজাত সম্প্রদায়রা কিন্তু সুবিধাভোগী শ্রেণীর মধ্যে কিন্তু অবস্থান করছে। তো কি হচ্ছে যে এই সময় কি হচ্ছে, তারা মোট জনগণের মাত্র 3% হয়েও ফরাসি সমাজ এবং রাষ্ট্রের যে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে তারা কিন্তু ভোগ করছে। এবারে আমরা দেখব সুবিধাহীন শ্রেণী, অর্থাৎ কারা সুবিধাহীন শ্রেণী। এক্ষেত্রে আমরা কিন্তু 3টা সম্প্রদায় দেখতে পাচ্ছি বা 3টা শ্রেণীর কথা জানতে পারছি। একটা হলো যাজক, একটা অভিজাত, আর একটা হচ্ছে সাধারণ মানুষ। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হচ্ছে, সুবিধাহীন শ্রেণীর মধ্যে কারা ছিল? সুবিধাহীন শ্রেণীর মধ্যে ছিল হচ্ছে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, এই সমস্ত যে সাধারণ মানুষেরা রয়েছেন তারা কিন্তু রয়েছে এই সুবিধাহীন শ্রেণীর মধ্যে। কি বলা হচ্ছে, ফ্রান্সে মোট জনগণের 97%-এরও বেশি ছিল সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ। সব রকমের নাগরিক দায়িত্ব পালন করেও সুযোগ সুবিধাহীন শ্রেণীতে তারা পরিণত হয়েছিল। অর্থাৎ কি, এই যে ফ্রান্সের যে মোট জনগণ রয়েছেন তাদের মধ্যে 97%-এরও বেশি এই ছিল সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ। তারা কিন্তু যে সব রকমের নাগরিক দায়িত্ব পালন করতো, কিন্তু তার সত্ত্বেও কি ছিল, তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা ভোগ করতে পারতো না। অর্থাৎ তারা কি সুযোগ সুবিধাহীন শ্রেণীতে কিন্তু পরিণত হয়েছিল। তাহলে এই যে বিষয়গুলো আছে অসিয়া রেজিমের মধ্যে, যে এখানে কি ছিল, মূলত আমরা কি এই সময় আর কি প্রাক বিপ্লব পর্বে ফরাসি যে সমাজ রয়েছে সেটা 2টি শ্রেণীতে বিভক্ত ছিল। এক শ্রেণীর মানুষেরা কি করছেন, সকল প্রকারের সুযোগ সুবিধাগুলো ভোগ করছেন। যেমন সেই এই যে সুবিধাভোগী শ্রেণীর মধ্যে রয়েছেন হচ্ছে যাজক এবং অভিজাত সম্প্রদায়। আরেক শ্রেণীর মানুষ কি হচ্ছে, যে সমাজের সকল প্রকার সুযোগ সুবিধাহীন শ্রেণী ছিল, যার মধ্যে কারা পড়ছে, সাধারণ মানুষেরা কিন্তু পড়ছে। এছাড়াও দেখো আরেকটি বৈশিষ্ট্য হলো এই পূর্বতন সমাজে, সেটা হচ্ছে গির্জা কেন্দ্রিক জীবন। ফ্রান্সের মোট কৃষি জমির এখানে 1/5 হবে, ঠিক আছে, 1/5 গির্জার অধীনে থাকলেও তাদের কিন্তু ভূমিকর দিতে হতো না। শিক্ষা ব্যবস্থা ও প্রতিষ্ঠানের ওপর কিন্তু যাজকদের সার্বিক একটা নিয়ন্ত্রণ ছিল। তারপর বৈশিষ্ট্যের কথা বলতে গেলে বলা যায় যে কর বৈষম্যের কথা, অর্থাৎ কর ব্যবস্থার কথা, করের কথা। এখানে কি বলেছে দেখো, ফ্রান্সের সমস্ত কর কিন্তু তৃতীয় সম্প্রদায়ের মানুষের কাছ থেকে কিন্তু নেওয়া হতো। বললাম যে 3টা সম্প্রদায়ের কথা আমরা জানতে পারি, যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায় এবং হচ্ছে সাধারণ মানুষের কথা। ঠিক আছে, তাহলে এখানে কি এই যে তৃতীয় সম্প্রদায় রয়েছে, যে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ছেন হচ্ছে সাধারণ মানুষেরা। তো কি হচ্ছে, ফ্রান্সের কিন্তু সমস্ত যে করগুলো রয়েছে সেগুলা কিন্তু এই তৃতীয় সম্প্রদায়ের মানুষের কাছ থেকে কি করা হতো, নেওয়া কিন্তু হতো। যাজক এবং অভিজাত যেই সম্প্রদায় রয়েছেন সেই সম্প্রদায়কে কিন্তু কোনো কর দিতে কিন্তু হতো না। তার উপর আবার কি বলেছে, তারা কিন্তু সাধারণ যে জনগণের নিকট টাইট বা ধর্মকর কিন্তু আদায় করত। অর্থাৎ দেখো এই যে যাজক এবং অভিজাত যে সম্প্রদায়রা রয়েছে তাদেরকে কিন্তু কোনো রকমের কোনো কর দিতে হচ্ছে না। উপরন্তু তারা কি করত, সাধারণ মানুষের কাছ থেকে তারা কি করত, একটা কর নিত, টাইট বা ধর্মকরটা কিন্তু আদায় করে নিত এবং করভি বা বিনা পারিশ্রমিকে কিন্তু কাজও করিয়ে নিত। তাহলে এই যে যাজক অভিজাতরা কি করতো, তারা তো সমাজে সকল প্রকার সমস্ত রকমের সুযোগ সুবিধাগুলো ভোগ করছেই, তার সাথে সাথে কিন্তু তাদেরকে কোনো রকমের কোনো কর কিন্তু দিতে হচ্ছে না। উপরন্তু কি হচ্ছে যে তারা কি করছে, এই যে তৃতীয় সম্প্রদায় রয়েছেন অর্থাৎ যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের থেকে কি করছেন, বিভিন্ন কর আদায় করে নিচ্ছেন। যেমন হচ্ছে টাইট বা যেটাকে ধর্মকর বলা হচ্ছে, সেটা কিন্তু আদায় করে নিচ্ছেন সাধারণ মানুষের থেকে। এছাড়াও কি করছে, করভি বা যেটাকে কি বলা হচ্ছে বিনা পারিশ্রমিকে কি করছে, তারা কিন্তু কাজও করিয়ে নিচ্ছে সেই সাধারণ মানুষের থেকে। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু লক্ষ্য করা যায় আর কি এই অসিয়া রেজিম বা যেটা পূর্বতন সমাজ রয়েছে সেই পূর্বতন সমাজের ক্ষেত্রে। সব শেষে যেই বিষয়গুলো বলা যায় সেটা হচ্ছে উপসংহারের ক্ষেত্রে বলা যায় দেখো যে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব সে দেশের পূর্বতন সমাজ ব্যবস্থার কিন্তু অবসান ঘটিয়েছিল। অর্থাৎ এই যে 1789 খ্রিস্টাব্দে যে ফরাসি বিপ্লবটা সংগঠিত হলো, সেই ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার পর কি হলো যে সে দেশের এই যে পূর্বতন যে সমাজ ব্যবস্থা রয়েছে বা পূর্বতন যে সমাজ যেটাকে অসিয়া রেজিম বলা হচ্ছে সেটার কি করেছিল, অবসান ঘটিয়ে কি করেছিল, সব ক্ষেত্রেই একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছিল।
এবং একটা কি হয় বা এক নতুন যুগের কিন্তু উন্মেষ ঘটেছিল। তাহলে এই যে ফরাসি বিপ্লব হলো 1789 খ্রিস্টাব্দে যে ফরাসি বিপ্লব সংগঠিত হলো, এর ফলে কি হলো, অসিয়া রেজিম বা যেটাকে পূর্বতন সমাজ বলা হচ্ছে সেটার কিন্তু অবসান ঘটিয়ে কি করেছিল, একটা আমূল পরিবর্তন এনেছিল। এবং এটাই কি, এর থেকেই কি হচ্ছে, একটা নতুন যুগের কিন্তু উন্মেষ ঘটছে। ঠিক আছে, তো এই যে অসিয়া রেজিম বা পূর্বতন সমাজ বলতে কি বোঝানো হয়, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ঠিক আছে, আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলসটা একটু বলে রাখি, তোমরা কি কি পাচ্ছ আমাদের এখান থেকে। পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস, এই সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হলে। ঠিক আছে, চলো এই ছিল আজকের আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।